রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। সংবিধানের সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে উঠে গেল জ্বালানি তেল বিক্রিতে রেশনিং, কোনো কিছুতেই নিষেধাজ্ঞা নেই জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। কাল থেকে শুরু সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে এখনো সময় আসেনি বললেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান। রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ অধিবেশন। 2 দিনের বিরতির পর সকাল 11টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে চলছে অধিবেশন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই দিন আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াত ইসলামী ও তাদের জোট সঙ্গীরা। তবে আজ সে ভাষণের ওপর যে ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে তার উপর সাধারণ আলোচনায় অংশ নিয়েছে জামায়াত। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয় নিকটে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবস্থাপনা পরিষদ আছে, স্কুল, মাধ্যমিক এবং সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে ঢোকার আগে গণমাধ্যমকে কথা বলেন তিনি। জানান, বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশন এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে। কৃষক কার্ড নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ সচিবালয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ আরও অনেকে। কাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে একটি খাল পুনর্খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে প্রায় 12.5 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে এই এলাকার 1200 হেক্টর জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতাও দূর হবে। এতে হাসি ফুটেছে কৃষক ও স্থানীয়দের মাঝে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে 54 জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান 16 মার্চ দিনাজপুরের কাহালুরের বলরামপুর গ্রামের শাহপাড়া খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। কাহালুরের প্রায় 12.5 কিলোমিটার এই খাল পুনর্খননের মধ্য দিয়ে এলাকার 1200 হেক্টর জমির সেচের আওতায় আসবে। দূর হবে প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতা। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে, সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শুষ্ক মৌসুমে বর্ষার পানি পেতে এই খালের মুখে স্থাপন করা হবে রেগুলেটর। সারা বছর শুকনো মৌসুমের জন্য ওই পানিটা ব্যবহার করতে পারি। এই একই প্রকল্পের আওতায় 6 ভেন্ট রেগুলেটর নির্মাণ করা হবে, সাথে তার যতটুকু অ্যাপ্রোচ রোড সেটাও প্রতিরক্ষা কাজ আকারে করা হবে। এই প্রকল্পের আওতায় কাহালুরের রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নের কৃষক সেচ সুবিধা পাবে, বাড়বে উৎপাদন। খালটা করলে আমাদের সুবিধা হবে, একটা মানে পানি থাকবে, ডাঙ্গা জমিলাতে পানি দেওয়ার সুবিধা হবে। ফসল পানি আনতে পারতাম না, অনেক ফসল পানি নষ্ট হয়ে যেত বন্যা হলে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ছিল না, আর এটা খনন করলে দ্রুত পানিটা নিষ্কাশন হবে। একই দিনে একই সঙ্গে আরো 53 জেলার মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।
আজ থেকে আর তেলের ক্ষেত্রে কোনো রেশনিং আর থাকছে না। গ্রাহক সাধারণ নিয়মে জ্বালানি সংগ্রহ করতে পারবেন, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছু তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। কোনো অসাধু ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে তেল মজুত করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান অনিন্দ্য ইসলাম। দেশে পর্যাপ্ত তেলের মজুত আছে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী হাসিব পান্থ। হাসিব, জ্বালানি তেল কেনার ওপর যে রেশনিং ছিল তা তো সরকার তুলে নিয়েছে, এর কোনো প্রভাব ফিলিং স্টেশনে পড়েছে কিনা জানাবেন। শ্রাবন্তী, যেমনটি বলছিলেন, আসলে রেশনিং প্রত্যাহার হলেও যারা বিশেষ করে ঢাকাস্থ যে সকল পাম্প রয়েছে তাদের মালিক কিংবা কর্তৃপক্ষের সাথে আমরা সকাল থেকেই কথা বলছি। তারা বলছেন এমনটি যে সাধারণ গণপরিবহনের জন্য রেশনিং প্রত্যাহার হয়েছে, তবে এই যে বিশেষ করে মোটর যান থেকে শুরু করে ছোট যে প্রাইভেট কারগুলো, সেগুলোর জন্য কিন্তু তারা কোনো প্রকার কোনো নির্দেশনা পাননি, যে কারণেই তারা তাদের এই পূর্বের যে নিয়মটি ছিল সেই নিয়ম অনুযায়ী তারা তাদের এই তেলটি দিচ্ছে। এবং আমি যদি দেখাই বিশেষ করে আমার পেছনে, তবে কিছুটা তেলের সংকট কাটলেও যেই আগে যেমন আমরা দেখতাম যে লাইনের উপর লাইন এবং 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সকলে তেলের জন্য অপেক্ষারত থাকতো, এবং সব কিছু মিলে আমরা এখন যে আছি শাহবাগে, এই পাম্পটিতে কিন্তু গেল কয়েকটা দিনে প্রচণ্ড পরিমাণে আসলে কিন্তু প্রভাব পড়ে, এবং এক পর্যায়ে কিন্তু দেখতে পাই যে আমরা এখানে অনেকে অনিশ্চয়তার সাথেও কিন্তু তেল নিতে এসেছিল। তবে যতটুকু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে সরকারের যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের কথা যদি আমরা বলি, যে রেশনিং প্রত্যাহার, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কয়েকজনের সাথে, এবং তারা কিন্তু আসলে বিষয়টি নিয়ে তারা বলছে যে তাদের কোনো প্রকার কিন্তু কোনো নির্দেশনা কিন্তু এরকম তিনি পাননি। শ্রাবন্তী, এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, রেশনিং প্রত্যাহার নিয়ে বিশেষ করে ঢাকার যে সকল পাম্পগুলো রয়েছে, সরকারের যে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তর কোনো কপি কিংবা কোনো বার্তা তারা পাননি বলে জানিয়েছেন, এবং পরবর্তী যদি কোনো তথ্য পায় সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেব। হাসিব, আপনাকে ধন্যবাদ। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি করেছে পুলিশ। রাজধানীর 4টি বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রবিবার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার এসব তথ্য জানান। বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে এরই মধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে। ঈদের ছুটিতে রাজধানীতে অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার নগর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজধানীর 4টি বাস টার্মিনাল, 1টি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। ঈদ সামনে রেখে মেহেরপুর ও নরসিংদীর বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। ক্রেতা আকৃষ্ট করতে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা, তবে দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতার মাঝে। ঈদ সামনে রেখে মেহেরপুরে জমজমাট বেচাকেনা। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। নারীদের পছন্দ বাহারি নামধারী পোশাক, কমেছে শাড়ির কদর। ছেলেদের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট ও গেঞ্জি। আছে দাম বেশি নেওয়ার অভিযোগও। নিজের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, বাচ্চার জন্য কেনা হয়েছে। সাধ্যের মধ্যে নাই সেরকম, তারপরেও এখনকার বাজারে যেরকম আছে সেই রকম অনুযায়ী বাচ্চার জন্য ড্রেস নেওয়া লাগবে। বিদেশি পোশাকের পাশাপাশি দেশি সুতি পোশাকেরও ব্যাপক চাহিদা রয়েছে। কাস্টমারের চাহিদা হচ্ছে এবার যেমন বাচ্চাদের আইটেমের উপরে, যেসব সুতির শাড়ি বা ইন্ডিয়ান শাড়ি এগুলো সবসময়ই চলে, তো
তো সিজন টাইমে আরও বেশি। ব্যবসা বাণিজ্য মোটামুটি আলহামদুলিল্লাহ, রাত্রে বেচাকেনাটা আমাদের চাপটাও কম থাকে, শহরের কাস্টমার কেন্দ্রিক ব্যবসাটা রাত্রে হয়, আর সারাদিনটা আমরা গ্রামের কাস্টমার নিয়ে ব্যবসাটা করি। এদিকে রমজানের শেষ দিকে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর বিক্রেতারাও। এবার পণ্যের দাম বাড়তি এমন অভিযোগ ক্রেতাদের, বলছেন বাজেটে কাটছাট করেই সারতে হচ্ছে কেনাকাটা। ইউনিক কালেকশনগুলো সুন্দরী আর আদি সুন্দরীতেই পাওয়া যায়। যে জামাগুলো হয়তো দামের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না। গত বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো বলছেন ব্যবসায়ীরা। কাস্টমার মোটামুটি 15 জন থেকে আলহামদুলিল্লাহ ভালো মার্কেটে। নির্বিঘ্নে কেনাকাটা ও নিরাপত্তা নিশ্চিতে মাঠে আছে জেলা পুলিশ। বিভিন্ন শপিং মল, বাজারে ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে আসতে পারে এবং তাদের পছন্দসই কেনাকাটা করে তাদের নির্বিঘ্নে বাসায় যেতে পারে। এ লক্ষ্যে আমরা রাস্তার নিরাপত্তা আমরা জোরদার করেছি, মার্কেটগুলোর নিরাপত্তা জোরদার করেছি। এবছর বিদেশি পোশাক কম থাকায় ঈদের আগে আশানুরূপ দেশি কাপড় বেচাকেনার প্রত্যাশা ব্যবসায়ীদের। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। সংসদ ভবনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন এবং তিনি বলেছেন যেহেতু দুইটি কাজ বাদে বাকিগুলো সব প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট করে থাকেন এবং একইভাবে এই সংসদের আহ্বানও তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আর্টিকেল 72 অনুসারে। তো এইখানে প্রেসিডেন্টের ক্ষমতা, যে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন আর্টিকেল 72 এবং স্থান এবং সময় নির্ধারণ করেছেন। আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপরে আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। এখন যদি রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা হয় ভালো, সংখ্যা অনুপাতে সেই সময় বরাদ্দ করা হবে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। ইদানিং একটা আলোচিত বিষয় হয়েছে, জুডিশিয়ারিতে সেটা আপিল হয়েছে, রিট হয়েছে, এই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এইটা এবং গণভোটের সার্টেন পোর্শন কেন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হবে না, সেই মর্মে রুলও জারি করা হয়েছে শুনলাম। এখানে হয়তো জুডিশিয়ারির মতামত দিবে, বাট জুডিশিয়ারির মতামত এই সোভারেইন পার্লামেন্টের উপরে কখনো বাইন্ডিং না। কিন্তু এই সোভারেইন পার্লামেন্ট কখনো আবার এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না যেটা জুডিশিয়ারিতে যে চ্যালেঞ্জ হয়ে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে আল্টাভার। যুদ্ধবন্ধে ইরানের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের ইস্পাহানে নিহত হয়েছেন 15 জন। ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও বর্তমান প্রস্তাব তার কাছে সন্তোষজনক নয়। তবে কী ধরনের শর্ত হলে তিনি চুক্তিতে রাজি হবেন সে বিষয়েও কিছু জানাননি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। এদিকে এক বার্তায় চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান তিনি। ট্রাম্পের এই আহ্বানের পর ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।